দীর্ঘদিন ধরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের কাছে বারবার রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে আসছেন। তার দাবি, এটি যুদ্ধ শেষ করার একমাত্র উপায়। তবে ইউক্রেনকে এসব অস্ত্র ব্যবহারে কোনো ধরনের অনুমতি না দিতে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এমন অনুমতি এটাই বোঝাবে যে ন্যাটোর দেশগুলো সরাসরি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। এসব বিষয়ে 13 সেপ্টেম্বর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার আগেই সাংবাদিকদের বাইডেন বলেছিলেন, ভ্লাদিমির পুতিনকে নিয়ে খুব বেশি ভাবছি না। তার মানে কি এসব অস্ত্র ব্যবহারের অনুমতি পাচ্ছে ইউক্রেন? তাহলে কোন দিকে যাবে যুদ্ধের গতি প্রকৃতি? চলুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে স্পষ্ট করে বলা হয়েছিল, আত্মরক্ষার জন্য যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র ব্যবহার করার স্পষ্ট অধিকার রয়েছে ইউক্রেনের। এর অর্থ এসব অস্ত্র ব্যবহার করে রাশিয়ার সীমানার ভেতরে হামলা চালানোর ক্ষেত্রে বাধা দেওয়া হবে না। তবে গত মাসে আকস্মিকভাবে রুশ সীমান্তের অনেকটা ভেতরে ঢুকে গিয়ে ইউক্রেনের বাহিনীর অভিযান পরিচালনার পর এমন ঘোষণা দিয়েছিল লন্ডন। তবে সেখানে নিজেদের আন্তর্জাতিক সীমানার বাইরে পরিচালিত অভিযানে দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা বলা হয়নি। তবে ইতোমধ্যেই এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। তাদের শর্ত, কেবল নিজেদের সীমানার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে কিয়েভ। অন্যদিকে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র। তবে কিয়েভ এখন পর্যন্ত এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তের ভেতরের লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহারের অনুমতি পায়নি। যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কায় দেশ দুটি এমন অনুমতি দেয়নি। এ বিষয়ে বাইডেন স্টারমার বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। রাশিয়ার দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার বিষয়ে বাইডেনকে রাজি করানোর প্রচেষ্টা সম্পর্কে প্রশ্নে স্টারমার বলেন, তারা দুজন দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা করেছেন। ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েও প্রত্যাশা অনুযায়ী আলোচনা হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়াকে ইরান ও উত্তর কোরিয়ার প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফলে দিন কয়েকের মধ্যে ইউক্রেনের উপরে থাকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বিধিনিষেধ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তুলে নিতে পারে বলে জোরালো ইঙ্গিত রয়েছে। স্টর্ম শ্যাডো হচ্ছে এমন এক ধরনের অ্যাংলো ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র যার সর্বোচ্চ পরিসীমা প্রায় 250 কিলোমিটার। ফরাসিরা এই ক্ষেপণাস্ত্রকে বলে স্কাল্প। উচ্চ বিস্ফোরকযুক্ত ওয়ারহেড সম্বলিত এই ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান থেকে ছোড়া হয়। এরপর তা শব্দের গতির কাছাকাছি দ্রুততায় গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সুকঠিন বাংকার সহ গোলা বারুদের নিরাপদ ভান্ডার ধ্বংস করার আদর্শ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় স্টর্ম শ্যাডোকে। বেশ ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্রর এক একটি তৈরিতে প্রায় মিলিয়ন মার্কিন ডলার সমমানের অর্থ ব্যয় হয়। ফলে যুদ্ধক্ষেত্রে বেশ হিসাব করে ব্যবহার করা হয় এই অস্ত্র, ইউক্রেনে হামলার ক্ষেত্রে যেমনটা করে রাশিয়া। শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত, বিপর্যস্ত করে দিতে সক্ষম এই অস্ত্র। এই অস্ত্রের প্রভাব ব্যাপক। যেমন দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের সদর দপ্তরে হামলায় এই অস্ত্র ব্যবহার করেছিল ইউক্রেন। এই অস্ত্রের সাহায্যে তারা পুরো ক্রিমিয়াকে রুশ নৌবাহিনীর জন্য অনিরাপদ করে তোলে। সামরিক বিশ্লেষক ও ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জাস্টিন ক্রাম্পের মতে, ইউক্রেনের জন্য স্টর্ম শ্যাডো একটি অত্যন্ত কার্যকর অস্ত্র। রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চলের সুরক্ষিত লক্ষ্যবস্তুতে যথাযথভাবে আঘাত হানছে এই অস্ত্র। বিশেষ করে রাশিয়ার ব্যবহৃত বিমান ঘাঁটিগুলোকে গ্লাইড বোমা হামলার নিশানা করতে এগুলো চায় তারা।
নিজস্ব উদ্ভাবনী ও কার্যকর দূরপাল্লার ড্রোন কার্যক্রম রয়েছে ইউক্রেনের। এসব ড্রোন কখনো কখনো রাশিয়ার অভ্যন্তরে কয়েকশো কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো এই ড্রোন ছোট একটি অস্ত্র বহন করতে পারে। তাছাড়া অনেক ক্ষেত্রে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে ভূপাতিত হয় এই ড্রোন। ইউক্রেনের বিভিন্ন শহর সহ যেসব জায়গায় লড়াই চলছে, রাশিয়া সেখানে প্রতিদিন আকাশপথে হামলা চালাচ্ছে। রুশ ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা ইউক্রেনের সামরিক অবস্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, দুর্বল করে দিচ্ছে ইউক্রেনের সামরিক অবস্থানকে। কিন্তু পশ্চিমাদের অনুমতি না থাকায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারছে না বলে অভিযোগ কিয়েভের। আর এসব ঘাঁটি ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এতে লড়াইয়ে পিছিয়ে পড়ছে ইউক্রেন। ফলে আকাশপথে রুশ হামলা রুখে দিতে এবং যুদ্ধে রাশিয়াকে পেছনে ফেলতে দেশটির ভেতরে আঘাত হানার জন্য স্টর্ম শ্যাডো সহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার প্রয়োজন ইউক্রেনের। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এ ব্যাপারে এতদিন পশ্চিমাদের অনাগ্রহের কারণ কি? আর যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র কি ধরনের পার্থক্য গড়ে দিতে পারে? এক কথায় এই প্রশ্নের উত্তর হলো, এতে উত্তেজনা আরো বাড়তে পারে। ওয়াশিংটনের উদ্বেগ, ইউক্রেন যদি পশ্চিমাদের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার অনুমতি পায়, তাহলে তা রুশ প্রেসিডেন্ট পুতিনকে আরো খেপিয়ে তুলতে পারে। তখন তিনি প্রতিশোধের পথ বেছে নিতে পারেন, যা যুদ্ধকে ইউক্রেনের বাইরে ছড়িয়ে দিতে পারে। যেমন রুশ হামলার শিকার হতে পারে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। ন্যাটোর নিয়ম হচ্ছে, সদস্যভুক্ত কোনো দেশ আক্রমণের শিকার হলে সদস্য দেশগুলো একযোগে আক্রান্ত দেশটিকে রক্ষায় এগিয়ে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে ন্যাটো জোটের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে রাশিয়ার, যার পরিণতি হতে পারে বিপর্যয়কর। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, ইউক্রেনকে যদি রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুকে হামলা চালাতে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে তা কিয়েভকে কিছুটা সুবিধা দিতে পারে। তবে এক্ষেত্রে এরই মধ্যে অনেকটা দেরি হয়ে গেছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি আঁচ করতে পেরে রাশিয়া ইতোমধ্যেই সতর্কতামূলক নানান ব্যবস্থা গ্রহণ করেছে। তারা বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র ও কিছু সামরিক অবকাঠামোকে ইউক্রেনের সীমান্ত থেকে দূরে, এমনকি স্টর্ম শ্যাডোর সীমার বাইরে নিয়ে গেছে। তবে সামরিক বিশ্লেষক জাস্টিন ক্রাম বলেন, রাশিয়ার সতর্ক ব্যবস্থা সত্ত্বেও এখনো যদি দেশটির ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলেও মস্কোর নানা ক্ষতি সাধন করা যাবে। কিন্তু স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের পক্ষে এই যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা কম বলেই মনে করেন সামরিক বিজ্ঞান বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক রুসির পরিচালক ম্যাথিউ সাইবেল।